পুরো টার্জানারি পেয়ে যাবেন, কেউ দেখে না। আমার কাছে সেটা ছিল, এটা কি দেখলাম বিশাল বিশাল, মানে আমি তো প্রথম দেখছি, তার আগে তো অ্যানিমেশন দেখেছি, অ্যানিমেশনও তাও তখন লিমিটেড সোর্স, বাট স্টিল দেখছি। তো ঘাটা শুরু করলাম, যেটাকে বলে যে মাটি খোঁড় আমার দরকার, এবং আমি বুঝতে পারছি যে আমার পক্ষে কোথাও শেখা সম্ভব না। আমি সেই সময় দুটো নাম বলতে পারি আপনাকে, একটা ছিল পদ্মালয়া, হার্ট ইনস্টিটিউট অফ অ্যানিমেশন, হায়দ্রাবাদ। হার্টের আমি এন্ট্রেন্স টেস্টও পাস করলাম, বাট ইট ওয়াজ ভেরি কস্টলি। সে সময় মনে হয় আমার টোটাল কোর্স ফিস কত 40,000 মতো ছিল, সেমিস্টার 10,000 টাকা দিতে। ইটস নট পসিবল। আমার বাড়ির পক্ষে বা আমার বাবার পক্ষে কোনো কমপ্লেন নেই, নট পসিবল। মাঝখানে একটা হিড়ি কুটেছে হোটেল ম্যানেজমেন্ট পড়লাম, সেটারও পরীক্ষা বসেছিলাম, বাট সেটাতে আমি আর মানে বুঝলাম যে আমার দ্বারা হোটেল নিজেকেই ম্যানেজ করতে পারছি না, হোটেল তো দূরস্থ, শুধু শুধু আর পয়সা নষ্ট করে লাভ নেই। তো সেটা থেকেও আমি ক্রমশ নিজেকে ওটাও হবে না আমার দ্বারা। ভাবেই বলতে পারেন, তখন ওই সফটওয়্যারে যখন আমি ড্রয়িংটা আমার শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে আমি 12টা ছবি আঁকলাম আর 1 সেকেন্ড। তারপরে জানলাম যে 24টা কি। ওই বই যখন আমি অ্যানিমেটর সার্ভাইভাল কিটটা যখন আমি পেলাম হাতে, পড়া শুরু করলাম, জানতে পারলাম যে হু আর দোজ ডিজনিজ ওল্ড মেন, মিল্ট কাহালের সেই বিখ্যাত লেখা উক্তি, এগুলো পড়া শুরু করাতে বিভিন্ন পোজ, পশ্চার, জেস্চার নিয়ে যখন কাজ করা শুরু করলাম, পুরোটাই তখন আমার নিজে নিজে। এই একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই সময় আমার পাশে এমন কেউ নেই যে এটাকে ঠিক করে দেবে, কিন্তু প্রশংসা করার লোক প্রচুর। যা করছি তাতেই লোকজন বিশাল হাততালি দিচ্ছে। ভালো মন্দ জানি না, সেটা হয়তো আমাকে কোথাও কাজে দিয়েছিল, মানে আমি কি পার্সুইং করে গেছিলাম। করছি, ছোট ছোট কাজ করছি, ছবি দেখা শুরু করলাম, ফিল্ম দেখা শুরু করলাম প্রচুর। ফিল্ম আমি বরাবরই দেখতাম। আমি যখন কলেজ পাশ করি তখন মোটামুটি আমার ঋত্বিক বলুন, ঋত্বিক ঘটক বলুন, সত্যজিৎ রায়, মৃণাল সেন, আমার মোটামুটি দেখা। ছবি আমি এখন একটা সময় ছবি নিয়ে কাজ করার ইচ্ছা ছিল প্রচুর, করেওছি শর্ট ফিল্ম নিয়ে বেশ কিছু, আমার ছাত্রদেরকে নিয়ে, কলকাতার বাইরে থাকতাম ছিলাম বা কলকাতাতে এসেও, এখন হয় না। তো ওই বইটা আমাকে একটা বড় গাইডেন্সই বলবো সে সময়টা, কারণ আমি তখন পুরোপুরি ওটাকে ফলো করছি। এই করতে করতে তখন পেশাগতভাবেও তো কিছুটা করা দরকার, মধ্যে কথা পয়সা রোজগার করা দরকার। তো একটু বেরিয়ে এখান থেকে একটু অন্যরকম একটা অদ্ভুত, সে সময় মানে আমি রীতিমতো অর্থনৈতিকভাবে স্ট্রাগল করছি, কারণ বাড়ি থেকে নিতে খারাপ লাগে। সে সময় মনে আছে আমার বাবা রোজ অফিস থেকে বেরোবার, অফিস যাওয়ার সময় সকালবেলা বাইরে ঘরের টেবিলের উপর 10 টাকা বা 20 টাকা নোট রেখে দিত। আই স্টিল রিমেম্বার, আমার জন্য কোনো খুব একটা কথা হতো না, আমি সেটাকে নিয়ে অফিস চলে যেতাম। ওটাই আমার মানে ওইটাই ছিল আমাদের সে সময়কার পকেট খরচা, যেটাকে আজকের দিনে বাচ্চারা ছেলেরা বলে না পকেট মানি, দ্যাট ওয়াজ আওয়ার পকেট মানি। অ্যান্ড উই ডিড গুড ফর উইথ দ্যাট পকেট মানি। আমরা অনেক কিছু করে বেড়াতাম, হয়তো বলতে পারেন অর্থনৈতিকভাবে সে সময়, কিন্তু বাট করে বেড়াতাম, সেটা নিয়ে খুব একটা সমস্যা ছিল না। কারণ আমার মতো আমাদের সবচেয়ে বড় সুবিধা ছিল সে সময় দলে খুব ভারী ছিলাম আমরা, এই ধরনের ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো পাবলিক প্রচুর ছিল ওই বয়সে, ওই সময় দাঁড়িয়ে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন, সেটা হচ্ছে যে তারা কেউই এখন আর বনের মোষ তাড়ায় না, তারা কোথাও না কোথাও ঠিক হয়ে যায়, এই আর কি হয়ে যায়। তো যাই হোক, তো যেখানে আমি তখন এইসব শিখছি সেখানেই এক ভদ্রলোক কাজ করতেন, মার্কেটিং এর কাজ করতেন। উনি আমাকে বললেন, আমাদের কয়েকজনকে বললেন যে দেখ একটা জায়গায় এরকম একটা ইন্টারভিউর জন্য আসছে, বাট এই ফিল্ডে না যাবি। তখন ইন্টারভিউ নিয়ে আমার একটা কথা চলছে, বিভিন্ন ইন্টারভিউ দিতে হবে, জায়গা যেতে হবে, যাও। আমি খুব একটা কোথাও না করিনি আজ অব্দি, যাবো করবো দেখি না। তখন আমাকে একটা জায়গায় পাঠানো হলো, তখন টালিগঞ্জ মেট্রো স্টেশন, তখন লাস্ট ছিল মনে হয় মেট্রো স্টেশন, ভুল না, ওটাই ওই দিয়ে মেট্রো যেত। তখন আমি ওখানে গেলাম, স্টেশন থেকে সামনে একটা জায়গায় গিয়ে আমার একটা বাড়িতে ইন্টারভিউ চলছে। বেসিক্যালি একটা বহুজাতিক, একটা খুব বড় ব্র্যান্ড, অ্যাপারেল ব্র্যান্ড, যেটা এখন বিভিন্ন শপিং মলে খুব বড় ব্র্যান্ড, কলকাতাতে ঢুকছে, কলকাতায় আসছে অথবা এসে গেছে, তাদের একটি বড় স্টোরের সুপারভাইজার। আচ্ছা, সেই সময় আমার স্যালারি ওরা অফার করেছিল 10,000 টাকা। আচ্ছা, উইচ ইজ নট জোক। এবং ইন্টারভিউতে আমি ক্র্যাক করি। আচ্ছা, পুরো কমিউনিকেশনের উপরে ছিল।
কি করে বললাম আমি জানি না। ভদ্রলোক বলেওছিলেন যে তুমি কমিউনিকেট ভালো করতে পারো, হয়তো ভালো ইংরেজি বলতে পারতাম না, কিন্তু ইংরেজিটা বলতাম, ভয় পেতাম না, আমার অসুবিধা হতো না বলতে, যেহেতু আমার প্রচুর হিন্দিভাষী বন্ধু ছিল কলেজে, হিন্দি ইংরেজি দুটোতেই আমি বাংলা তো তো অবশ্যই উনি নিজেও বাঙালি ছিলেন। আমি আর না করে দিলাম, না করবো না। কেন করলাম জানি না, সেটা নিয়ে আবার একটা বড় পরে সমস্যাও হয়েছিল যে কেন করলাম না, যেখানে যারা পাঠিয়েছিল সেখানেও একটা সমস্যা হলো, এত ভালো চাকরি কে পায় আমাদের ফিল্ডে, এই যে অ্যানিমেশন এই ফিল্ডে করে কত টাকা কখন চাকরি পাবি না পাবি কেউ তো জানে না চেনে না। এবং যেখানে আমরা তখন আমি যখন যাদের কাছে সঙ্গে শিখছি বা যাদের কাছে সফটওয়্যারগুলো শিখছি সেখানেও কিন্তু তাদের থেকেই আমি এই ফিডব্যাকটা পাচ্ছি। ওই তখনই অয়নদা আমাকে বলেছিলেন, তোর ইচ্ছে, ঠিক আছে আমার এখনো মনে আছে, তোর জীবন তোর ইচ্ছে, করলে করবি না করলে না করবি। I still remember that, যেটা আমি এখনো বলি, আমি করলাম না। কখনো রিগ্রেট হয়নি কি? হ্যাঁ হয়েছে। কখনো মনে হয়নি কি করতে পারতাম, জীবনটা বদলে যেত? অবশ্যই বদলাতো। সে সময় 10,000 টাকার চাকরি উন্নতি করতাম, চাই তো। তো আবার কাট্টু যখন আমি কলকাতাতে ব্যাক করলাম 2012, এই সব যখন 2012 এই লাস্ট কোভিডের আগে যখন আমি কলকাতায় পাকাও কিভাবে ব্যাক করলাম, তখন আমি বিবাহিত। আমার স্ত্রী এবং আমার কাজিন সিস্টারকে নিয়ে পুজোর আগে আমরা কেনাকাটা করতে বেরিয়েছি। এবং ঘুরতে ঘুরতে আমাদের ফোরামের কাছে একটা ফোরাম বলে একটা জায়গা মল আছে আমাদের সাউথের দিকে, ওখানে তো সেখানে আমরা ওই উপরে গেছি কেনাকাটা করতে, ঢুকলাম। ঢোকার পর যখন যে ব্র্যান্ডটাতে ঢুকলাম, আমি যখন কেনাকাটা হয়ে গেছে আমি আমার বোনকে বলেছিলাম, দেখ গ্রহের ফের কাকে বলে, অনেকগুলো পয়সা খরচা হলো, কিন্তু যদি তোর দাদা ভাই যদি সুস্থ থাকতো, সুস্থ মস্তিষ্কের মানুষ হতো, তাহলে হয়তো প্রচুর ডিসকাউন্ট দিতে পারতাম তোদের। ব্র্যান্ডটা ছিল শপারস্টপ। সেই সময় যদি হ্যাঁ বলে দিতাম, তাহলে দেখ আজকে আমি হয়তো এইরকম একটা স্টোরের একটা ভালো রকম পোস্টে বসতে থাকতাম, তোরা কিনতে আসতিস, আমি তো দিতাম, কপালে নেই, নিজের পকেটে পয়সা করতে জোকস এ পার্ট। বাট এই তখন আমি এদিক ওদিক চেষ্টা করছি পেশাগতভাবে নিজেকে অ্যানিমেটর হিসেবে প্রতিষ্ঠা বলবো না, সুযোগ পাওয়ার। কারণ আমি তখনও স্টুডেন্ট, আমি জানি না কি করবো, অ্যানিমেশন নিয়ে কি হবে আমি জানি না। আমার বাবা আমাকে সে সময় যে ইনভেস্টমেন্ট করেছিল, সে সময় একটি কম্পিউটার কিনে দেয় আমার এক বন্ধুর কোম্পানি থেকে। এবং আপনাকে আমি যদি সময় থাকে গল্প ছেলে যদি কখনো বলি যে কেন আমি কলকাতা ছাড়লাম, তাহলে এই হতভাগাটাই দায়ী ছিল যে আমার এই বন্ধুটি যার সে তখন ওই আমাদের বন্ধু সার্কেলের মধ্যে বললাম না বেলঘরিয়া ফ্লাইওভারের উপরে 10-15 জন মিলে আড্ডা মারতাম, ওর মধ্যে ওই একটি ছেলেও ছিল, আমাদের খুব ক্লোজ, কেন পাড়ার মোড়েই থাকতো না। ও প্রথম চাকরি পায় এবং সেলসের চাকরি পায় এবং ভালো মাইনের চাকরি, এই কম্পিউটার সেলসের চাকরি, অত্যন্ত উন্নতি করে ওর চাকরি। তখন খাট বেকার। ওই যারা আমাকে আমার যৌবনকালে বা শৈশবকালে বলে গেছিল তুই ঠিক পারবি, তুই ঠিক পারবি, এই একটি ছেলে তার মধ্যে। তো কম্পিউটার কেনা হলো, কাজ করছি বাড়িতে বসে। তখন আমি ওই অ্যানিমেশন করছি, ড্রয়িং করছি, ট্রেস করছি, সফটওয়্যারে নিয়ে সেটাকে ট্রেস করছি, করে চালাচ্ছি, প্রিন্সিপালস অফ অ্যানিমেশন নিয়ে কাজ করা ভাবা শুরু করেছি। বাট স্টিল আমি জানি, আমি তখন সবাই বলছে খুব ভালো, কিন্তু আমি যে অ্যানিমেশনটা দেখছি সেই অ্যানিমেশনটা আমি করতে পারছি না, এটা আমি জানি। মানে যে অ্যানিমেশনটা আমি চাইছি করতে বা যে অ্যানিমেশনগুলোকে দেখে আমার মনে হচ্ছে দারুণ, তো পারছি না। তো সেই সময় দুটো জায়গা আমার একটা অর্থ সংস্থানের জায়গা হলো, সেটা হচ্ছে তখন ইটিভি এসছে। ইটিভিতে ওরা কিছু ওই বাচ্চাদের, তখন অ্যানিমেশন নিয়ে টিভিতে কাজ হচ্ছে, লোগো অ্যানিমেশন, তখন ডিরেক্টর, এইসব সফটওয়্যারগুলো এসছে। আর আমি খুব একটা কোনোদিনই আমার ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমি সফটওয়্যার নিয়ে কোনোদিন কাজ করতে পারিনি। মানে শিখেছি, আমি সফটওয়্যার তখনই শিখেছি যখন আমার সফটওয়্যারটা শেখার প্রয়োজন হয়েছে। আপনি যদি আমাকে এখন বলেন যে আপনি তো একজন 3D অ্যানিমেটর, আপনি মায়া জানেন, আমি একদম এবং আমার বলতে কোনো লজ্জা নেই, আমার ছাত্রছাত্রীরাও এটা জানে, আমার কলিগরা জানে, আমার জুনিয়ররা জানে, আমার টিমে যারা কাজ করে জানে, যে আমি তাদের মুখের উপর বলি আমি মায়া জানি না, কিন্তু দিয়ে আমি মায়াতে কাজ করে দেবো। আমি মায়া শিখেছি মায়া কাজ করার জন্য, মায়া শেখার জন্য আমি কখনো সফটওয়্যার শিখিনি। যখন যে সফটওয়্যারের প্রয়োজন আছে আমি সেই সফটওয়্যারে বসেছি, সফটওয়্যারটাতে কাজ করেছি, একে ওকে জিজ্ঞেস করেছি, 10টা পড়াশোনা করেছি, এখন তো টিউটোরিয়াল পড়েছি, কাজ করেছি। তার মানে কি সফটওয়্যার শেখার প্রয়োজন নেই? অবশ্যই আছে, আমার দ্বারা হয়নি।
আমার মানসিকতাটা সেরকম ভাবে শুরু হয়নি। আমার কারণ আমি অ্যানিমেশনটাকে যেখানে দেখেছিলাম সে সময় অ্যানিমেশনটা ছিল ক্লাসিক্যাল অ্যানিমেশন বা সেল অ্যানিমেশন, যেটাকে এখানে ড্রয়িং এর প্রয়োজন, যেখানে একজন আর্টিস্ট বসে 24টা ড্রয়িং করতো, বা 24টা বলা ভুল, চাইলে তাকে সেটা 100টা ড্রয়িংও করতে হতো একটা সিকোয়েন্স অফ শর্টকে রিলিজ করার জন্য। আমার মনে হচ্ছে সফটওয়্যার থেকে বেশি জানা দরকার ফিল্ম মেকিং, জানা দরকার স্টোরি টেলিং, জানা দরকার অ্যাক্টিং, না হলে অ্যানিমেশন করা সম্ভব না। প্রিসাইসলি ক্যারেক্টার অ্যানিমেশন, যেটা আমাকে ভীষণভাবে টানতো। কারণ অ্যানিমেশন তো অনেক কিছু, একটা লোগো ঘুরতে ঘুরতে আসছে, বা একটা লাইট চেঞ্জ হচ্ছে, মানে হোয়াট এভার ইজ মুভিং সেটাকে আমরা অ্যানিমেশন আজকালকার দিনে বলে থাকি, যে বা মোবাইলে যে একটা কিছু মুভমেন্ট হচ্ছে, এভরিথিং ইজ অ্যানিমেটেড। বাট আমার শুরুটা কিন্তু, আমার অ্যানিমেশন দেখাটা কিন্তু ওগুলো দেখে হয়নি, ক্যারেক্টার অ্যানিমেশন আমার পরে এসছে সেগুলো পরে এসছে, সেগুলোতে আমি কাজও করেছি, নানা জায়গায় নানা জায়গায় কাজ করেছি। কমনওয়েলথ গেমসে যখন দিল্লি কলকাতায় হলো, তার বেশ কিছু ম্যাসকোর্স অ্যানিমেশনের মধ্যে আমি ইনভলভ ছিলাম ছোটো ছোটোভাবে, বাট আলাদাভাবে কিছু আমাকে কোনো টানেনি। আমার প্রথম থেকেই ছিল, আমি যেগুলো পড়েও শিখেছি বা যাদের কথা শুনেছি তাদের কাছে অ্যানিমেশন ছিল এই কটাই, যে অ্যানিমেশন ইজ অ্যাক্টিং, অ্যানিমেশন ইজ পারফরমেন্স। ওয়েদার আপনি ড্রয়িং করতে পারুন না পারুন, আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে, ইমোশন নিয়ে ভাবতে হবে, ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ভাবতে হবে, পশ্চাৎ নিয়ে ভাবতে হবে। যদি আপনার কাছে ড্রয়িং এর এবিলিটি থাকলো, আপনি সেগুলো খুব সহজে নিজের চোখের সামনে আনতে পারছেন। যদি নাও থাকলো, তবুও আপনাকে জানতে হবে যে কত সহজভাবে সেগুলোকে ড্র করা যায়। তার কারণ অ্যানিমেশন ড্রয়িং, আর এটা আমি খুব অফিসিয়ালি আপনাদের চ্যানেলের মাধ্যমে জানাতে, যেটা আমরা ভীষণভাবে এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি একসময়, এখনো হই, ছাত্রছাত্রীদের বলি এবং বড়দেরকেও বলি যারা ছাত্রছাত্রী নয়, অ্যানিমেশন আর্ট আর ফাইন আর্টস ইজ টু ভেরি ডিফারেন্ট বলকেন, দুটো এক নয়। এই দুটো যে এক নয় সেটা মানতে অনেকে চায় না। আমি দুটোকে কাউকে ছোট করছি না, আমি প্রচুর MFA BFA কে ট্রেন করেছি নিজে হাতে। ফাইন আর্টস ইজ অ্যাবাউট অ্যাস্থেটিক্স, অনেকটা কিরকম জানেন, আমি জানি না কথাটা তুলনাটা শুনে আবার অনেকে বিরূপ মন্তব্য করতে পারে। আমি আমার ছাত্রদের যেভাবে তুলনাটা বোঝাই সেভাবে বলছি, আজকের জেনজি বা আজকের জেনারেশনকে যদি বোঝাই, দেখবি আমি আমার ছাত্রদের এভাবে বলি যে দেখবে তোমরা জিমে গিয়ে তোমরা ডাম্বেল বারবেল করছো, আরেকটা লোক কার্ডিও করছে, মাঠে দৌড়চ্ছে, ক্যালিস্থেনিক করছে। ক্যালিস্থেনিক ইজ এ টার্মিনোলজি যেখানে ফিজিক্যাল মুভমেন্ট প্রচুর করতে হয়, কার্ডিও করছে, দুটো ডিফারেন্ট। যে লোকটা জিম করছে সেও ফিজিক্যাল চর্চা করছে, বাট হি ইজ মোর ইনটু হিজ ওন অ্যাস্থেটিক্স, তার বডি, তার স্ট্রাকচার, ডেফিনেশন, ফিটনেস নিয়ে সে ভাবছে। আর যে কার্ডিও করছে, যে ক্যালিস্থেনিক্স করছে, যে রানার, যে ম্যারাথনার, সে কিন্তু জিমে যায় না। জিম গেল, তার ওয়েট ট্রেনিংটা ডিফারেন্ট, তার ডায়েট ডিফারেন্ট, কারণ তাকে লংজিভিটিতে খেলতে হয়, তার কাছে টাইমিং, ডিস্টেন্স এগুলো ম্যাটার করে। ঠিক ফাইন আর্টস আর অ্যানিমেশন আর্টের মধ্যে ডিফারেন্স এটাই। ফাইন আর্টিস্ট, ওয়েল, মানে আমি ভাবতেই পারবো না আজকের দিনে দাঁড়িয়ে যে ফাইন আর্টসরা যে ধরনের ক্যানভাসিং করে, যে ধরনের স্কেচ বা পেন্সিলিং করে, এবং এটাও সত্যি একজন ফাইন আর্টিস্টের কাছে তো অ্যানিমেশন আর্টটা অ্যাডপ্ট করাটা খুব সহজ হয়, বাট অন দ্য কন্ট্রারি আমি বলবো অনেক ক্ষেত্রেই আমি দেখেছি ভীষণ কঠিন হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনি শিখছেন একটা পদ্ধতিতে, আপনার গোলটা আলাদা। এবার আপনি ধরুন একটা মানুষকে ড্রয়িং করছেন, তার লাইফ স্কেচিং করছেন, করে তার জেস্টারটা বার করছেন। একজন অ্যানিমেটারকে দেখবেন, সে বসে তার পশ্চারটাকে খুব সহজে 4টে 5টা বা 10টা স্ট্রোকে, মানে আমরা যেটাকে 10 সেকেন্ড স্কেচ বলি, আমি আমার স্টুডেন্টের সঙ্গে কাজ করতাম, আমার একটা ক্লাস হতো একসঙ্গে, ফান অফ স্কেচিং বলে। এক গাদা ছেলে মেয়েকে যারা কেউ ড্রয়িং ভালোবাসত, তাদের কোনোদিন ড্রয়িং এর পছন্দ ছিল না, তাদেরকে আমি যখন পড়ানো শুরু করি, আমার যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানিতে আমি মানে জদ্দজহদ করে বলে রিকোয়েস্ট করে যে দাদা একটা স্যার আমাকে একটা রুমে দিন, তারা রাজি হলেন। তারা তো আমি সবাইকে ঢুকিয়ে দিয়ে বললাম, সবাই তাকে কাগজ দিয়ে দিলাম, পেন্সিল দিয়ে দিলাম, চারকোল দিয়ে দিলাম, আর সবাইকে বললাম কারোর কাছে ইরেজার থাকবে না, ইরেজার থাকলেই একটা গন্ডগোল হবে স্যারের সাথে। এবং প্রজেক্টর একটা দিয়ে দিলাম কিছু, বা একজন কাউকে বললাম, বা আমি নিজে দাঁড়িয়ে একটা পোজ দিলাম, দিয়ে বললাম যে এই মোবাইলে অন করলাম 30 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, এর মধ্যে ড্রয়িং শেষ হবে। অন অফ হই ব্যাপার, কি হলো কেন হলো, এরকম আমার ড্রয়িং হয় না, এরকম হয় না,
হওয়ার দরকার নেই, যেটা হয় সেটা হবে। এই যে ড্রয়িং নিয়ে ভাবনা যে আমি কি আঁকবো, এটাকে বন্ধ করে দিয়েছিলাম। শুধু ড্রয়িং এর আনন্দ নাও, ভালো মন্দ নিয়ে ভাবতে হবে না। আমি বিশ্বাস করবেন না, কিছুদিনের মধ্যে দেখলাম এক একটি ছেলে মেয়ের হাতে ওই 2 ঘন্টাতে তারা 300-400 করে স্কেচ করছে, যারা কোনোদিন কখনো ড্রয়িং করেনি। 1 মাস পরে ডেফিনেটলি তাদের ড্রয়িং এর উন্নতি হলো। কারণ ওই ব্যাপারটা কিরকম বলতো, একটা বাচ্চা ছেলেকে আপনি যখন গিটার শেখাতে নিয়ে যাবেন, তখন পড়েছিলাম অনেকটি বইতে বা কাগজে যে প্রবলেমটা কি, কেউ একদম ট্র্যাডিশনাল কর্ডস ধরে বা সারেগামা দিয়ে শুরু করে, আর কেউ শুরুতে বলে কি গান শুনিস, গানটা বাজিয়ে শিখে দেবো, ওটা বাজিয়ে নেন। এই যে গানটা বাজাতে পারলো, অ্যাচিভমেন্ট, কনফিডেন্স। সমস্যা হচ্ছে আমাদের সব শিক্ষার মধ্যে যেটা নেই সেটা হচ্ছে ছাত্রকে কিছু একটা অ্যাচিভ করতে দাও। ও যাই যখনই ও কিছু একটা অ্যাচিভ করবে, ও সেটাতে পিছনে দ্বিতীয়বার ভিজিট করবে। ঠিক। আনফর্চুনেটলি আমাদের প্রথাগত যে শিক্ষা, ফাইন আর্টস নয়, আমি বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে বলছি, সেইটা খুব কিছু একটা তো অভাব আছেই, এর একটা বড় রকমের অভাব। আর দ্বিতীয় হচ্ছে যে ওই যেটা বললাম আর কি, মানে ফাইন আর্টসে যারা আসে তারা সবাই না এই রাস্তাটাকে চুজ করে, আমি আর্টিস্ট হতে চাই। অ্যানিমেশন কিন্তু অনেক সময় নয়, অনেক সময় এই বিষয়টা, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, ট্রায়াল অ্যান্ড এরার। তারা দেখে ভালো লাগছে, তারা করতে এলো, তো সেইখানে মনে হয় এই পদ্ধতিগুলো আনকনভেনশনাল ওয়েগুলো খুব ডিফার করে যায়। এবং সেখানে অবশ্যই আমি বলবো, যেটা আমি বললাম যে দুটো আলাদা, দুটোর অ্যাপ্রোচ আলাদা। অ্যানিমেশন আর্টে আমি খুব সহজে আপনাকে একটা স্টিকম্যান দিয়ে 4টে ড্রয়িং করে দেখিয়ে দিতে পারি। ফাইন আর্টস সেটা নিয়ে অত ভাববে না, ফাইন আর্টসের কাছে তার ভলিউম, তার প্রপোর্শন, অবশ্যই অ্যানিমেশন আর্টেরও এগুলো প্রয়োজন আছে। কিন্তু যে ছেলেটা জীবনে কোনোদিন ড্রয়িং করেনি, তাকে যদি আমি ড্রয়িং শেখাতে যাই বা তাকে যদি আমি ড্রয়িংটা প্রয়োজনীয়তা তাকে বোঝাতে চাই, আমার পক্ষে খুব সহজ হবে। কারণ এক্সিকিউশন ইজ দ্য বিগেস্ট টিচার। ইফ ইউ ক্যান এক্সিকিউট, ইউ উইল লার্ন। আপনি এক্সিকিউট করতে পারছেন না, আপনি শিখে যাচ্ছেন। মানে গোয়িং ব্যাক টু আমার বাবা, একবার আমাকে যখন আমি কলেজ পাস করেছি, মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তখন HTML, DHTML, C++ এগুলো চলছে। এই আমাদের যুব কেন্দ্র রাজ্য সরকারের ভর্তি করে দিয়েছিল আমাদের বেলঘরিয়ার কাছেই, বাড়ির কাছে। ওইখানে করতাম, কিন্তু মনে রাখতে পারতাম না, নিজে থেকে কিছু করতে পারতাম না, C++ হতো না, এক্সিকিউট করতে পারতাম না। তখন 2 দিন পর ডুব মারা শুরু করলাম, ছেড়ে দিলাম আস্তে আস্তে। বাড়িতে অশান্তি হলো, এই নিয়ে লাভ নেই, ছেড়ে দিলাম, করলাম না, কারণ আমি এক্সিকিউট করতে পারছি না। আমার পড়ানোর বা এখন আমার অ্যাজ এ শিক্ষক যেটুকু আমি শেখানোর চেষ্টা করেছি, যেটুকু আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটিয়েছি, বিন্দুমাত্র সেটা পুরোটা নয়। এবং আজকে আমার ছাত্রছাত্রীরা যাই করছে, যেখানেই করছে, এই ফিল্ডে যেটুকু করছে, তা সম্পূর্ণ পেশাগত ক্রেডিট তাদের। আমি চেষ্টা করেছি যে সময়টুকু তারা আমার সঙ্গে কাটাচ্ছে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, কি 3 দিন বা 1 ঘন্টা বা একটা দিন পুরো, আমি যে জিনিসগুলো পাইনি, যে ফেজগুলোর মধ্যে দিয়ে এসেছি, সেখান থেকে আমি যা শিখেছি আমি তাই শিখেছি। আমার আমাকে কেউ বলে দেয়নি এইভাবে পড়াতে হবে, ওইভাবে পড়াতে হবে। এবং আমি খুব ফরচুনেট যে হয়তো সেখান থেকে তারা কিছু শিখতে পেরেছে বা তারা আমাকে গ্রহণ করেছে সেইভাবে। সে যখন আমি ব্যাঙ্গালোরে পড়ানো শুরু করি, আমি দীর্ঘদিন কলকাতার বাইরে পড়িয়েছি, সেখানেও তাই। যখন আমি নন বেঙ্গলি স্টুডেন্টদেরকে পড়ানো শুরু করেছিলাম, ইংরেজি বলতে পারতাম না, সেখানেও তাই। এরা আমাকে গ্রহণ করেছে, এরা কেউ আমাকে ডিসকার্ড করেনি। ওই যে এক্সিকিউশন ইজ দ্য বিগেস্ট টিচার, আমি এক্সিকিউট করতে পেরেছি অ্যাজ এ টিচার, অ্যাজ অ্যান অ্যানিমেটর। এবং অনেকটা, মানে আপনারা তো মিডিয়া লাইনে লোক, আপনারা জানেন, আমাকে যদি একটা শর্ট দেওয়া হয় অ্যানিমেশন করার জন্য, আমি যদি এক্সিকিউট করতে পারি, আমাকে আরেকটা শর্ট দেবে। আমি যদি এক্সিকিউট করতে না পারি, তাহলে আমাকে পরের শর্টটা দেবে না। এটা খুব সহজ কথা। আপনি কোন সময় কলকাতা ছেড়ে বাইরের রাজ্যে গেলেন কাজের সূত্রে? গ্র্যাজুয়েশনের পর 2001 আমি প্রথম কলকাতা ছেড়ে বাইরে রাজ্যে নয়, প্রথম আমার কলকাতা ছেড়ে বাইরে যাওয়াটা হচ্ছে ঢাকা, বাংলাদেশ। আচ্ছা। এবং সেটাও একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার বলতে পারছি। কারণ তখন আমার কাছে আমি যা পাবো তাই করবো, আমার কাছে আলাদা করবো। তার যাওয়ার রাস্তা, মানে এটা একটা মানে অদ্ভুত যোগাযোগ বলতে পারেন। মানে অদ্ভুত মানে কি, মানে সেই সময়টা আর কি, কাজকর্মের তো কোনো ঠিক ঠিকানা নেই, একটা চাকরি পেয়েও ছেড়ে দিয়েছি। তো তখন আমি যেখানে করতাম, ওদের একটা প্রোডাকশন স্টুডিও ছিল রাসবিহারীতে। প্রোডাকশন স্টুডিও মানে ওখানে ওই কিছু ছোট ছোট সিডি প্রজেক্টের কাজ হতো, সেখানে ওই ফ্ল্যাশ আমি তখন
আমার অ্যানিমেশন ফ্ল্যাশে, সিটি প্রেজেন্টেশন পেছনের কাজ হতো, তার টেক্সট অ্যানিমেশনের কাজ হতো। আর তখন ওই ইটিভি গল্প বলছিল না, ইটিভিতে কিছু বাচ্চাদের ওই কবিতা রাইমস ছড়ার ইছাপুরের একটি ছেলের কাছে কিছু প্রজেক্ট ঢুকেছিল, ওটাও ফ্ল্যাশ অ্যানিমেশন, তখন ফ্ল্যাশ অ্যানিমেশনের কাজ। তো বাড়িতে খুব একটা বেশি থাকা যাবে না তখন, সে সময় বুঝতে পারছি, বাট থাকা যাবে না মানে বাড়ির কোনো সমস্যা নেই আমার কাছে, কারণ অর্থনৈতিকভাবে আমার কাছে কিছু নেই, তখন আমি কিছু করি না, বেসিক্যালি বেকার। তখন আমি কি করতাম, আমি যেখানে পড়তে যেতাম ওই জায়গাটা কাজকর্ম হয়ে গেলে আমি চলে যেতাম ওখান থেকে সন্ধ্যাবেলা হচ্ছে ইয়েতে রাসবিহারি। আচ্ছা, ওখানে ঢুকতাম ধরুন 7:30 8টা, ওখানে হোল নাইট আমাদের কাজ হতো, খুব মানে আমার কাছে মেমোরেবল টাইম, ওটা খুব মজার কাজ হতো। এবং আমরা তারপরে রাত্রিবেলা পরের দিন সকালবেলা আমি ওই পার্ক স্ট্রিট থেকে মেট্রো ধরতাম, ঘুমিয়ে পড়তাম, নামতাম দমদমে, দমদম স্টেশনে নামতাম, নেমে ট্রেন ধরতাম, ট্রেন ধরে চলে যেতাম হচ্ছে ইছাপুর। আচ্ছা, ইছাপুরে গিয়ে ইছাপুরের ওই ছেলেটির বাড়িতে কাজ করতাম, ফ্ল্যাশ একটি বাড়ির ভেতরে একটা কম্পিউটার, ছেলেটি ফ্ল্যাশে আমাকে রাইমসের কাজগুলো করতো, আমি ওদেরকে অ্যানিমেট করে করতাম, করে টোরে দুপুরবেলা স্টেশনে আসতাম, ইছাপুর স্টেশনে এসে ওদের ওই ইছাপুর স্টেশনে জানি না এখন কি আছে, ওই একটা প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরিয়ে লাইনের পাশ দিয়ে একটা গাছ ছিল, বট গাছ বা অশ্বত্থ গাছ, ওই পাশে কুড়িরা ওখানে বসে ওই শাঁকা রুটি লিট্টি বানাবো, আচ্ছা, ওগুলো খেতাম। খেয়ে দে ওখান থেকে বেরোতাম 5টা 5:30, খেয়ে দে আবার ওখান থেকে ট্রেন ধরতাম, দমদম নামতাম, নেবে মেট্রো করে চলে যেতাম রাসবিহারি, রাসবিহারিতে করতাম। এবং রাসবিহারি ওটা থেকে কোনো পয়সা পেতাম না আমি, ওখানে করতাম পুরোপুরি হচ্ছে সফটওয়্যার শেখার জন্য, ফ্ল্যাশ, প্রিমিয়ার, এডিটিং, অ্যানিমেশন কিভাবে করে এগুলো। আমার সঙ্গে আমরা আরো 3টি ছেলে ছিলাম, ওটা একটা ইন্টার্নশিপ টাইপের ছিল, ওদের নিজস্ব একটা স্টুডিও মতো ছিল, ওখানে আমি কাজ করতাম। আর ইছাপুরে যেটা করতাম, ওখানে আমাদের দিতে হচ্ছে প্রতি মিনিটের কাজের জন্য বা সেকেন্ডের জন্য 35 টাকা করে। আচ্ছা, তো মোটামুটি মাস গেলে আমার এই 100-150 টাকা আমার আয় হতো। ওটা আমার নিজের সিট ফিরে খরচা উঠে যেত, খুব একটা ঝামেলা হতো না, বাট করতাম, মানে এই কিছুটা করছি, একটা কিছুর মধ্যে রয়েছি। এইটা করতে করতে তখন আমার আমাদেরই ওই সময় যারা আমরা একসাথে ওখানে শিখছিলাম, আমারই এক বন্ধু এসে বললো যেরকম একটা যোগাযোগ হয়েছে ঢাকাতে, তার এক জানাশোনা ছিল এরকম, ওরা একটা এরকম অ্যানিমেশন নিয়ে কাজ করতে চাইছে। ও খুব ভালো অ্যানিমেটেড, খুবই ভালো অ্যানিমেটেড ছিল, ওরকম ড্রয়িং খুবই ভালো ড্রয়িং, এর মধ্যে আজকে অত্যন্ত কৃতি, ও নিজের জায়গাতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে। তো আমি আরও একটি ছেলে, আমরা কয়েকজন মিলে তখন ব্যারাকপুরে একজনের বাড়িতে আমরা একটা ছোট্ট ডেমো তৈরি করলাম। 17 days উই ওয়ার দেয়ার। আচ্ছা, তার বাড়িটি আমাদের বাড়ি ঘর হয়ে গেছে, মানে আমাদের মানে আমরা ওই 2-3 জন বন্ধু বান্ধব কি এখনো টিকে আছি, যারা সে সময় মাটি খোঁড়া শুরু করেছিলাম, কিছু একটা করবো, খুব বড় কিছু করে উঠতে পারি, খুব বড় নাম করা প্রোডাকশন স্টুডিওতে কাজ করিনি, বিশাল হলিউড লেভেলের প্রজেক্টে কাজ করি। আমাদের ওই ছাত্ররা যেটা করে আজকে তারা দাঁড়িয়ে বড় বড় স্টুডিওতে গিয়ে তারা কাজ করে, সে সময় এত বড় স্টুডিও ছিল না, এত প্রোডাকশনে আসতো না, করি বা সুযোগ পাইনি বলতে গেলে, কিন্তু করে গেছি, যেটার মধ্যে থাকার সেটার মধ্যে রয়ে গেছি। তো সেটাই করতে, তো ওই ওখানে গিয়ে আমরা একটা নিজেদের মতো করে একটা ডেমো বানানো শুরু করলাম। ডেমোটা কিছুই না, ডেমোটা হচ্ছে একটা মানে কিছু অ্যানিমেশন, ওরা বেসিক্যালি কাজ করতে, আমি যেটা আপনাকে সহজ ছোট করে বলি, ওদের আমরা যে কাজটা করতাম আর কি ঢাকা থেকে, সেটা হচ্ছে জার্মান কনসুলেট, যেটাকে ডয়েচল্যান্ড বলা হয়, বা ল্যাঙ্গুয়েজটাকে বলা হয় ডয়েশ বা ডাচ, ডয়েশ। ওই ল্যাঙ্গুয়েজের ওপরে ওরা একটা জার্মান কনসুলেটে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ শেখাতে, কারণ সেই সময় একটা নিয়ম ছিল, জানি না এখন আছে কিনা, বিভিন্ন দেশে আছে, যে তুমি যদি জার্মানি যেতে চাও ফর এ ভিসা ইউ হ্যাভ টু, যেরকম আইলিট এক্সাম দিত, আমি অনেক সেই সময় কথা বলছি, জার্মান ল্যাঙ্গুয়েজের ওদের একটা কোর্স করতে হতো। ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই কোর্সগুলো করায়, তার মধ্যে জার্মান কনসুলেট একজন, যেখানে ডয়েশ পড়ানো হয়। এই জার্মান ল্যাঙ্গুয়েজটার উপরে একটা ই লার্নিং সেট আপ করানো হচ্ছে। অবশ্যই যার মাধ্যমে যিনি ওখানকার কর্ণধার ছিলেন, তিনি, তার সঙ্গে জার্মানির একটা যোগাযোগ ছিল, তিনি যে দীর্ঘদিন জার্মানিতে কাটিয়ে এসছেন, নানা রকম ছিল। তো এই সূত্রে আমরা আমাদের যাওয়া, মানে ওখানে গিয়ে কাজ করা, ওই ডেমোটা যখন হয়, আমরা 3 জন মিলে যাই ওখানে প্রায় নিয়ার অ্যাবাউট ইয়ার 6-8 মাস মতো আমরা ছিলাম। এক বন্ধু চলে আসতে হলো ভিসা কমপ্লিট হওয়ার জন্য, করলাম।
কিছুদিন করার বেশ কিছুটা হলো, করা সাকসেসফুল হলো, বা তারপর সামহাও বিষয়টা আর ম্যাচিওর করলো না। মানে ওই প্রোডাকশনটা, যে প্রোডাকশনটাতে আমরা গেছিলাম, কন্টিনিউ এই কাজটা নিয়ে ওনারা আর খুব একটা কন্টিনিউ হলো না। বুঝতে পারলাম যে ওখানে আর ভিসা শেষ হয়ে যাচ্ছে, যেভাবে তো সার্ভাইভ করাটা কঠিন, বাট কাজটা খুব এনজয় করতাম। কিছুটা জার্মান ল্যাঙ্গুয়েজও শিখেছিলাম, শিখতে বাধ্য হয়েছিলাম, যেহেতু আমাদেরকে পুরোপুরি স্ক্রিপ্ট চলে আসতো, অডিও চলে আসতো, এটা শুনে আমাদেরকে পুরোপুরি অ্যানিমেট করতে হতো। তো এই বিষয়টা হতো। তখন অব্দি পুরো বিষয়টা কিন্তু আমার কাছে ভীষণ রকমভাবে এনজয়িং। দ্য অ্যাকচুয়াল স্ট্রাগল বলবো কি, না স্ট্রাগল শব্দটা খুব বড় শব্দ। অ্যাকচুয়াল লার্নিং শুরু হলো যখন আমি ঢাকা থেকে কলকাতায় এলাম। আচ্ছা, অ্যান্ড আই কেম টু রিয়েলিটি যে ওখানে একটা লাইফ ছিল, ওখানে পয়সা পেতাম, যেটুকু পয়সা পেতাম, বাড়িতে তো কিছু বাড়াতে পারতাম না, বাট একটা থাকার জায়গা ছিল, ঘুরতাম, নিজের মতো করে কাজ করতাম। এখানে এসে দেখলাম কমপ্লিটলি ডিফারেন্ট। তখন এয়ারপোর্টের কাছে একটা প্রোডাকশন স্টুডিওতে চাকরি পেলাম, মাইনে ছিল 1200 টাকা। আচ্ছা, আজকের দিনে স্টুডেন্টরা ভাবতে পারবে না, দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো এমন কোনো বড় কিছু করিনি, হয়তো আমার যোগ্যতাও ছিল 1200 টাকা, আমি সেটা মানি, কারণ ওই যে বললাম সেলফ টট, আমাকে কখনো কেউ হাতে ধরে শেখায়নি। তাই আমার থেকে এগিয়ে থাকা মানুষ অনেকেই ছিল, যারা ওই যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেশন সব নিয়ে মাঠে নেমেছিল। আমি নেই, আমি কোনো অজুহাত দিচ্ছি না, তাদের দোষ নয়, এটা তাদের সুবিধা, আমি পাইনি সুবিধা। তো সেখানে আমরা কাজ করা শুরু করলাম, ওখানে অ্যানিমেট করতাম, ফ্ল্যাশে 2D-তেই অ্যানিমেট করছি তখন। এবং আমাদের কাজ হতো তখন সে সময় যে মিউজিক কোম্পানিগুলো ছিল, টিভি চ্যানেলস ছিল, যেমন আকাশ, সাগরিকা, আশা অডিও, এদের বিভিন্ন জায়গায় এরা প্রচুর ডিভিডি রিলিজ করতো, অ্যানিমেশন ডিভিডি। সুকুমার রায়ের বিভিন্ন গল্প, কবিতার উপরে অ্যানিমেশন, রাইমসের ওপরে। টিভি চ্যানেলসে সে সময় আকাশে, যেমনি আকাশ বলে যে একটা চ্যানেল ছিল, এখন মানে আকাশ 8 বলে চলে, আমি জানি না। আকাশের সে সময় একটা অনুষ্ঠান হতো, শনিবার করে মনে হয়, রাত্রিবেলা 9টা থেকে 9:30 ওরকম একটা টাইমে, লড়াই বলে। আচ্ছা, বিভিন্ন পলিটিক্যাল ক্যারেক্টারগুলো অ্যানিমেটেড কার্টুন তৈরি করে, ক্যারিকেচার করে দিতেন অনুপ গুহ। আচ্ছা, যদি এখন নামটা খুব ভুল না করে, বিখ্যাত ক্যারিকেচার আর্টিস্ট অনুপ রায়, আনন্দবাজারের ওনার বাড়িতে গিয়ে আমি ওনার সাথে কথা বলে, উনি আমাকে দীর্ঘদিন ওনার সাথে আমি ভিজিট করতাম, উনি আমাকে বলে দিতেন এই ক্যারেক্টারটা কিভাবে, কারণ উনি ড্রয়িং করে দিচ্ছেন, বিখ্যাত ক্যারিকেচারিস্ট ছিলেন, এবং সেটাকে আমি যখন ট্রেস করছি, আমি যখন ডিজিটালি কনভার্ট করছি, তার বেশ কিছু চেঞ্জেস হচ্ছে, কারণ উনি তো একটা ফ্ল্যাট ইমেজ দিচ্ছেন, আমি সেটাকে আমি 3D-তেও বানাচ্ছি না, কিন্তু আমি যখন এটাকে, কারণ টিভিতে যখন যাচ্ছি, টিভি রেজলিউশন বদলে যাচ্ছে, তখন তার শেডিংস আসছে, লাইট তৈরি করতে হচ্ছে, সবটাই আর্টিফিশিয়ালি হচ্ছে। অবশ্যই তার একটা দ্বিমাত্রিককে ত্রিমাত্রিক যখন আমি আনতে যাচ্ছি, তার ডেপথের কোথাও অসুবিধা হচ্ছে, সেটা ওনাকে দিয়ে অ্যাপ্রুভ করানো। উনি অত্যন্ত আমাকে মানে স্নেহ করছিলেন, স্নেহ পেয়েছি ওনার থেকে খুব অল্প সময়ের জন্য। তো ওর একটা ওর পুরো এপিসোডটা আমি করতাম, পুরো ক্যারেক্টার বানানো, অ্যানিমেট করা, সব কিছু। তার সাথে সাথে নানা রকম কাজ করা, ওই সিডি ডিভিডির উপরে কাজ করা, বাট নো মানি, অর্থ নেই, যেটা প্রয়োজন সে সময়, চাকরির টাকার প্রয়োজন, তখন বুঝতে পারছি যে প্যাশন তো প্যাশনের জায়গাতে আছে, পেশার জায়গাতে কিন্তু পেশাগত উন্নতি নেই তখন। কি করা যায়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু, তখন ইন্টারনেট এসছে, ওইখানে কম্পিউটারে আমি ইন্টারনেট অ্যাভেলেবেল পাচ্ছি, অ্যাপ্লিকেশন করা শুরু করলাম, বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া, আমি মানে খুঁজতাম, আমার যেহেতু আমার শুরুটাই হয়েছিল খুঁজে পাওয়া, আমি খুঁজতাম, বিভিন্ন জায়গায় খুঁজতাম। তো খোঁজা শুরু করতে করতে সেইখান থেকে একটা যোগাযোগ পেলাম, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। এবং ব্যাঙ্গালোর যাওয়াটাও কিন্তু হঠাৎ করে, প্রথম যোগাযোগ পেলাম চেন্নাই। মানে আমি যেহেতু খুব একটা কখনো সেটা এখনো করি না, একটা বদভ্যাস, ওটা তোয়াক্কা করতাম না, দেখি না করে, এছাড়া কোনো উপায় নেই, মানে ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওই দেখি না করে ছাড়া তো কোনো আমার কাছে কোনো অপশন ছিল না। তো ওইখানে বসে একটা জায়গায় অ্যাপ্লাই করলাম, ড্রিম স্টুডিও, চেন্নাই। তোরা বললো যে তুমি আসো ইন্টারভিউ দিতে, সঙ্গে সুটকেস একটু লাগেজ ক্যারি করে আসো, আচ্ছা, যদি সিলেক্টেডও থেকে যাবে। আচ্ছা, থেকে বাড়িতে গেলাম, সুটকেস প্যাক করলাম, ঢাকাও গেছিলাম, সুটকেস প্যাক করলাম করে চেন্নাই মেল করমন্ডল এক্সপ্রেস ধরে ব্রেক করে যেতে গিয়ে পৌঁছলাম চেন্নাইতে। এবার ছিলাম ওখানে কয়েকটা দিন, ওখানে কিছুদিন করলাম, করার পরে তখন আমাকে যে প্রশ্নগুলো সম্মুখীন হয়েছে, আজকে অদ্ভুত লাগছে আপনাদেরকে বলতে, আমাকে বললো, আচ্ছা তুমি থাম্বনেলস জানো? না।
আচ্ছা স্টোরি বোর্ডে কি করে শর্ট স্টোরি বোর্ড জিনিসটা দেখেছি, কারণ আমাদের কলকাতাতে আমি যে যা কাজ করছি স্টোরি বোর্ড প্রয়োজনই হয়নি, বাট হলেও একটা খুব মানে শর্ট ডিভিশন থাম্বনেলস। আচ্ছা শেখো, দেখা হলো যে একটা অ্যানিমেশন করার আগে তার থাম্বনেলিং করতে হয়, ছোট ছোট পোজিং গুলো করতে হয়। মানে আমি আমার চরম ব্যর্থতার মধ্যে দিয়ে আমি যা শিখেছি, আজ আমাকে সেগুলোই হয়তো আমাকে টিকিয়ে রেখেছে। কারণ ওটা ওটা আমার কাছে ব্যর্থতা। আমি ইন্টারভিউ ফেল করেছিলাম, ওখানে আমি ছিলাম, রাত্রিবেলা 11টার সময় পৌঁছোই স্টুডিও খুলে দেয়, স্টুডিওতেই রাত্রিবেলা মাটিতে শুয়েছিলাম, এবং 2-3 থাকার পরে আমি আই হ্যাভ টু কাম ব্যাক। ওই একটা রাত্রির ওয়েটিং রুমে কাটিয়েছিলাম, কাটিয়ে পরের দিন আবার ট্রেন ধরে কাম ব্যাক, ওই আবার ওই এয়ারপোর্ট করে স্টুডিওটাতে। এই কাজকর্মের মাঝখানে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তখন আমি মানে খোঁজা শুরু করছি, এদিক ওদিক পাঠাচ্ছি, এবং কিছুটা তখন 1200 থেকে আমার স্যালারি হয়েছে 1500, 2 বছর হয়ে গেছে এখানে কাজ করছি। ওই রাত্রিবেলা 10টা-11টায় বাড়ি ঢুকি, সারা রাত ওখানে কাজ করতে হয়, সারাদিন ওখানে কাজ করতে হয়, প্রোডাকশন চলছে, কাজ করতে ভালো লাগছে, কিন্তু তার সাথে সাথে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হচ্ছে যে এটাই তো নয়, আরও তো কিছু আছে। আমি বুঝতে পারছি যে আমার সেই যোগ্যতাটা নেই, আমার ডেমোরিল বা আমার শরীর, তখন আমাকে কেউ বলে যে শরীর লাগবে। প্রথম শরীর আমি বানানো শুরু করি যখন আমি ঢাকা থেকে ফিরে আসি, তার আগে চাকরি করতাম। মানে আমার কাজ তো সব ছড়ানো ছিটানো, ওসব ট্রেসিং এর কাজ, লাস্টে ওগুলোই সব গুটিয়ে দিলাম। বুঝতে পারলাম যে আমি 2 বছর কাজ করছি একটা জায়গায় বা ঢাকাতে কাজ করেছি, কিন্তু সেই সব কাজের কোনো রেফারেন্স নেই আমার কাছে। আজ আমি আমার ছাত্রছাত্রীদের মাঝে মাঝে হাত জোর করে বলি, ভাবা নিজের পোর্টফোলিওটার দিকে নজর দে, নিজের ডেমোরিলটার দিকে নজর দে, নিজের শরীরটার দিকে নজর দে। এগুলোর কি প্রয়োজন তাদের কিছু বলার, তারা জানেও না। তো প্রথমবার আপনাদের সঙ্গে এত কিছু নিয়ে আলোচনা করছি, না হলে নিজের ঢাক আজ অব্দি কখনো পেরাইনি। মানে আমার খুব কাছের যারা এই রাস্তাটার মধ্যে ছিল, তারা ছাড়া হয়তো কেউই এত গল্প জানে না। কোনোদিন কারোর সাথে আমার বাড়ির লোকের সাথে কখনো এগুলো বলিনি। ছাত্রছাত্রীদের সঙ্গে কখনো শেয়ার করেছি যে দেখ, নিজের গল্প নিজেকে তৈরি করতে হয়। ওইসব জায়গাগুলো থেকে কাজ করে এসছি বলেই তোদেরকে গল্পটা বলতে পারছি, তোদের কেমন লাগছে তোদের ব্যাপার। কিন্তু তখন একটা দুর্ঘটনা আমি ফেস করি, যেটা আমাকে বলতে পারেন কলকাতা থেকে তাড়িয়ে দিয়েছিল। সেটা হচ্ছে, আমি যে বন্ধুর কথা বললাম আমাদের পাড়াতে থাকতো, কথাটা বলছি প্রায় 30 বছর পরে আমি এই শব্দটা, মানে এই বিষয়টাকে উত্থাপন করছি। এটা আমার বাবা মা ছাড়া বা আমার স্ত্রী ছাড়া হয়তো কেউই জানে না। আমরা ছিলাম হরিহরাত্তা। মানে একদম মানে ছোটবেলা থেকে খেলাধুলা বলুন, আমার আলাদা স্পোর্টসের যে কেরিয়ার লাইফ ছিল সেই লাইফে বলুন, আমরা দুজন ছিলাম ছায়াসঙ্গী। এবং আমার পাড়ার বন্ধু বান্ধবরা সব জানতো। ওর নাম ছিল সুমন। উই আর শ্যাডো অফ ইচ আদার। স্কুল লাইফ আমাদের আলাদা আলাদা স্কুল ছিল, যেহেতু পাড়ার বন্ধু একটা আলাদা ব্যাপার ছিল। ওই প্রথম চাকরি পায় আমাদের গ্রুপের মধ্যে, অত্যন্ত কৃতি চাকরি পায়, খুব ভালো, মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট গুড লুকিং ইয়াং ম্যান আমাদের সেই সময়কার ছিল। মানে ইনবিল্ট একটা জেনেটিক্যাল একটা ব্যাপার ছিল ওর মধ্যে। অ্যান্ড সাডেনলি আই লস্ট হিম অ্যাক্সিডেন্ট, মানে হঠাৎ করে। মানে আমার সঙ্গে তখন ও আমাদের পাড়া ছেড়ে চলে গেছে ওদের ফ্যামিলি নিয়ে। একদিন সকালবেলা আমি ঘুমোচ্ছি, মা ডাকলো, অ্যান্ড উইদিন 24 আওয়ার্স ওয়ান অ্যাক্সিডেন্ট। বন্ধুদের সাথে, ওর অফিস কলিগদের সাথে ফিরছিল কোনো একটা জায়গা থেকে, 1 ট্রাক, 3 জন স্পট। ন্যাশনাল মেডিকেল কলেজ, আই স্টিল রিমেম্বার দ্যাট। তো তারপরে না, আমি জীবনে প্রথমবার ওই তখন আমি চাকরি করছি, ঢাকা ঘুরে এসেছি, প্রথমবার না পুরো খেটে গেছিলাম। তার আগে ছন্ন ছাড়া লাইফ কাটে, ওইটা আমার কাছে একটা ভীষণ একটা বড় ঘেটে যাওয়ার জায়গা ছিল বলতে পারেন। যেটা মানে কি করব, কি হলো, কোথায় গেল, কি করবো, আমার কাছে কোনো উত্তর ছিল না। এবং বুঝতে পারতাম যে নেই কিছু একটা নেই, ভয়েডস একটা। তো তখন ওই করতে করতে তখন নানা জায়গায় করতে করতে তখন আমার বাড়ি থেকেও আমার মাও বললো যে তুই বাইরে চলে যা। এইটা একটা বলতে পারেন একটা অদ্ভুত ব্যাপার। আমার মা, এই ভদ্রমহিলা একটি বিশেষ মহিলা আমার জীবনে। মানে আমার জীবনে যতগুলো না 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 শব্দ গেছে আমার ছোটবেলা থেকে বুড়োবেলা অবধি, তার পাশে একটি মহিলার ছিল হ্যাঁ 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 হ্যাঁ। একে বলে এনকারেজমেন্ট। সে আমার স্পোর্টস বলুন, আমার মার্শাল আর্ট নিয়ে লাফাজাফি বলুন,
আমার কবিতা নিয়ে বলুন, ছবি আঁকা বলুন, এই বলুন। আমার মাই প্রথম বলেছিল তুই কলকাতার বাইরে যা। আচ্ছা। যেটা আজকের সময় দাঁড়িয়ে যখন আমি আজকের ছাত্রছাত্রীদের চাকরির জন্য দিতে দেখি, তাদের বাবা মার কথা শুনি, কোথাও না জায়গাতে মনে হয় যে আমার মতো ভাগ্যবান হয়তো কেউ ছিল না সে সময়। তুই বাইরে যা, তুই চেষ্টা কর, তুই তো বাইরে ছিলিস 5-7 মতো বছর খানেকের কাছে, তুই বাইরে যা। তখন এই যোগাযোগ করতে করতে তখন এই এনিথিং স্টুডিও বলে একটা স্টুডিও এখন আছে মনে হয়, আমি জানি না, অনেকদিন হয়ে গেছে, ব্যাঙ্গালোরে। ওরা এরকম ইন বিটুইন আর্টিস্ট নিচ্ছিল, যার ডিজিটাল নলেজটা আছে, মানে ফ্ল্যাশ জানা লোক। তো আমার বাবা যেহেতু উনি ব্যাঙ্গালোরে কাজ করেছেন কিছুদিন, তো আমি ওখানে যাই, ওখানে এক পরিচিত এক ভদ্রলোকের মেসে বাড়িতে আমি কাটাই, থাকি এবং ইন্টারভিউ দিই। আমার কাছে পরিষ্কার এখন, আপনি যদি চান আমি বলতে পারি আর কি। প্রথম আমার মনে আছে ওরা কোনো একটা প্রজেক্টে কাজ করছিল, মহাবীর না কার্তিকের, মানে কিছু একটার ওপরে, মানে মাইথোলজিক্যাল প্রজেক্টের। ওটাও কিন্তু ছিল ওই ডিভিডি টাইপের, মানে ডিভিডি প্রজেক্ট টাইপের, প্লাস তাছাড়াও ইন্টারন্যাশনাল প্রজেক্টও কাজ করতো ওরা অনেক। তখন সে সময় ওয়ার্নার ব্রাদার্সের প্রজেক্ট তখন ঢুকছে সে সময়। তো ওখানে গেছিলাম, সেখানে গিয়ে টেস্ট দিল যে একটা সাধু একটা জায়গা থেকে এক জায়গায় হেঁটে যাবে। আমার এখনো আমি বিশ্বাস করি, আমি অত্যন্ত খারাপ হাঁটিয়েছিলাম। এবং তার আগে একটা ছোটবেলায় পড়েছিলাম ওই অ্যানিমেশন দিয়ে, যে অ্যানিমেশন যদি করতে হয় সবার আগে ওয়াক শেখো। তো আমি এটা করতাম, মানে প্রচুর, এবং প্রতিটা মানুষের ওয়াক আলাদা আলাদা হয়। আমি আর আপনি কখনো একভাবে হাঁটি না, আমরা দুজনেই হাঁটছি, কিন্তু আমাদের দুটো হাঁটা আলাদা, স্টাইল। শুধু স্টাইল নয়, হাঁটার সঙ্গে সাইকোলজির একটা ভীষণ বড় এফেক্ট করে। হাঁটা যেমন একটা ছোট্ট কনটেক্সচুয়াল অভিনয় বলি, বিখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় আসার জন্য তার হাঁটা বদলেছিলেন। আপনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের অপুর সংসারের হাঁটা দেখবেন, অপরাজিতার হাঁটা দেখবেন, আর সৌম্যশ্যাম চট্টোপাধ্যায় জিন্দের বন্দির হাঁটা দেখবেন, দুটো আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। এই যেটা বলেছিলেন অ্যানিমেশন ইজ অ্যাক্টিং। তো ওই একটা হাঁটা ছিল, ত্রিশূল নিয়ে একটা সাধু হেঁটে যাচ্ছে, খুব খারাপ হাঁটিয়েছিলাম মনে হয়। তো বললাম আপনার জানাবো, আমি তো টিকিট কেটে গেছি 2 দিন। তো যেদিনকে, তার পরের দিন সকালে আমার ট্রেন, 12টার গাড়ি। তো আমি তখন ফোন কোথায়, কোনো মোবাইল নেই, কিচ্ছু নেই। বাবাকে একটা মোটরওয়ালার ফোন কেনা হয়েছিল, বাবা সেই ফোনটা আমাকে দিয়েছিল যে তুই এটা সঙ্গে রাখ, যোগাযোগ করতে সুবিধা হচ্ছে। সব একটাই, আমার বাবাও মোটরওয়ালার ফোন, আমরা বাড়ির সবাই মিলে একটা ফোন কোনো একটা মোটরওয়ালার, সাদা মোটরওয়ালার ফোন একটা কেনা হয়েছিল, আমার এখনো মনে আছে। তো এই ফোনটা নিয়ে আমি গেছিলাম। তো ওখানে ফোন করলো প্রশান্ত, যিনি লিড ছিলেন। আই ডেট হিম, মানে আই মিন ডেটেড টু দ্যাট গাই। আমার কেরিয়ার আমি এখনো বলি